5 আগস্ট 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের মাঝে যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে স্বপ্ন তৈরি হয়েছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক পরিবেশের, মুক্ত পরিবেশের বাংলাদেশ দেখার জন্য, কিন্তু গত 1 বছরে আমরা তার কি ধারে কাছে পৌঁছতে পেরেছি? উত্তরটা সম্ভবত নাই হবে। আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে পরস্পরের বিরুদ্ধে যেই পরিমাণের বিষোদ্গার দেখছি, যেই পরিমাণের খিস্তি খেউড় দেখছি, যেই পরিমাণের অসহিষ্ণুতা দেখছি, তাতে করে প্রশ্ন জাগে আগামী বছর আমরা কোথায় থাকব? আমাদের অবস্থানটা কি আগস্ট 24-এর পূর্ব অবস্থায় ফিরে যাবে? একে অপরের প্রতি যেই মারাত্মক রকমের অভিযোগ আমরা তুলছি, যে শব্দবাণে জর্জরিত করছি, বিশেষ করে গত 1 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাধারণ ছাত্রদের নামে কয়েকটি, এটাকে কি বলবো, মিছিল বা আন্দোলন বা যাই বলি, এরকম একটা কিছুতে যে শব্দ প্রয়োগ করা হলো, যে ভাষা প্রয়োগ করা হলো, এতে খুব সম্ভবত যারা ওই মিছিলের অংশগ্রহণকারী ছাত্র হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের মা বাবাও লজ্জায় মুখ লুকাবেন। এই শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা বুয়েটের অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে তারা উচ্চারণ করতে পারেন কিনা? যে শব্দগুলো উচ্চারণ করলে শরীর রি রি করে উঠে, বমি আসে, এমনকি মুসলমানদের পবিত্রতা পর্যন্ত নষ্ট হয়ে যায়, তাকে পরবর্তীতে অজু করে তার পবিত্রতা তৈরি করতে হয়, সেই শব্দগুলো উচ্চারণ করে তারা রাজনীতিতে কিসের ইঙ্গিত দিচ্ছেন? কোন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছেন তারা? তারা কোন সংগঠনের প্রতিনিধিত্ব করছেন? কোন রাজনীতির প্রতিনিধিত্ব করছেন? এই প্রশ্নগুলো এখন জনগণের মাঝে উত্তর খোঁজা খুবই জরুরি হয়ে পড়েছে। এদের নেতৃত্বে কারা আছে? তারা কি সেই গুপ্ত রাজনীতির অংশ, যারা ছাত্রলীগের লেবাস ধরে 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব গ্রহণ করে পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বকে নির্মূল করার জন্য যারা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে, সেই গুপ্ত রাজনীতির প্রতিনিধিত্বকারী? প্রশ্ন উঠছে, হল রাজনীতি থাকবে কিনা? কেন হল রাজনীতি থাকবে না? যদি ডাকসু রাজনীতি থাকে, যদি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকে, তাহলে হল রাজনীতি কেন থাকবে না? হল কমিটি কেন থাকবে না? গুপ্ত রাজনীতির জন্য কি হল রাজনীতি নিষিদ্ধ করতে হবে? প্রশ্নই ওঠে না। মাথা ব্যথার জন্য কখনো মাথা কেটে ফেলতে হয় না। গুপ্ত রাজনীতি যারা করছেন, তাদের ইতিহাস হচ্ছে চোরাগলিতে হাঁটা, তাদের ইতিহাস হচ্ছে ভুলের স্বর্গে বসবাস করা। তাদের জন্মলগ্ন থেকে আজ এই অবধি তারা প্রতিটা পদে পদে ভুল করেছে। যখন এই ভূখণ্ডের মানুষ পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করছে, তখন তারা ভারতের পক্ষে ছিল। যখন 71 সালে এদেশের জনগণ স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে সশস্ত্র যুদ্ধ করেছে, তখন তারা আবার পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে। 86-র নির্বাচনে যখন সবাই স্বৈরাচারকে তাড়ানোর জন্য নির্বাচন বয়কট করেছে, তখন আওয়ামী লীগ নেত্রী ঘোষণা করেছিলেন ওই নির্বাচনে যারা যাবে তারা হবে স্বঘোষিত বেঈমান। তিনি তো বেঈমান হলেন, সাথে গুপ্ত রাজনীতির ধারক বাহক রাজনৈতিক দলটিও স্বঘোষিত বেঈমানের খাতায় নাম লিখিয়ে ইতিহাস তৈরি করলেন। সেই রাজনীতি আমরা চাইব? সেই রাজনীতি আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে? নতুন আরেক কাহিনী তোলা হচ্ছে, 24 নাকি 71-এর চেয়েও বড়। এর চেয়ে মূর্খতা, এর চেয়ে অসভ্যতা, এর চেয়ে বর্বরতার কি হতে পারে? 71-কে কোনো প্রশ্নেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। 71 আমাদের অহংকার, 71 আমাদের পরিচয়, 71 আমাদের জন্মের পরিচয়।
আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের পতাকা, আমাদের মানচিত্র ৭১। সে ৭১ ২৪ দিয়ে ঢেকে দিতে হবে? এই মূর্খ বয়ান যারা তৈরি করছে তারা আমাদের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে? আমাদের মানচিত্রের, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা কোথায় নিয়ে যাবে? আমাদের নারী নেতৃত্বের প্রশ্ন তারা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। তাদের হাতে আমাদের রাজনীতি, আমাদের পরবর্তী গণতন্ত্র, আমাদের ভোটাধিকার কতটা নিরাপদ, এ প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। উত্তর খোঁজা অবশ্যই জরুরি।